সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি পরম করুণাময়ের কৃপায় সবাই ভালো আছো। আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা বিবিএ অনার্স প্রথম বর্ষের মাইক্রো ইকোনমিক্স ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের ক্লাসের পুরোটা সময় জুড়ে তোমাদের সাথে থাকব আমি, দেবনাথ সূত্রধর, প্রভাষক, অর্থনীতি বিভাগ, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা কথা বলে সময় নষ্ট না করে আমরা ক্লাসে চলে যাই। তোমরা জানো যে আমরা ইতিপূর্বেই অ্যানালাইসিস অফ কস্ট শিরোনামে যে চ্যাপ্টারটি আছে তার উপরে আমরা ক্লাস নিচ্ছি এবং তোমরা গত ক্লাসেও এই চ্যাপ্টারের উপরে তোমাদের সাথে আলোচনা হয়েছে। আজকেও আমরা এই অ্যানালাইসিস অফ কস্টের উপরে আরও একটি ক্লাস নেব। আজকের ক্লাসের মূল আলোচনার যে বিষয় সেটি হলো সমচ্ছেদ বিন্দু বা শূন্য মুনাফা বিন্দু কি, সেই বিষয়টি আজকে তোমাদের সাথে আলোচনা করব। শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব সমচ্ছেদ বিন্দু বা শূন্য মুনাফা বিন্দু নিয়ে। সমচ্ছেদ বিন্দু বা শূন্য মুনাফা বিন্দু নিয়ে আজকে আলোচনা করব। আমরা এটাকে আমরা বলে থাকি ব্রেক ইভেন পয়েন্ট বা জিরো প্রফিট পয়েন্ট, যেটাকে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট, যেটাকে আমরা বলি সমচ্ছেদ বিন্দু, সেটির আরেকটি নাম হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট বা জিরো প্রফিট পয়েন্ট। এটিকে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট or zero profit পয়েন্ট। প্রিয় শিক্ষার্থী, এই ব্রেক ইভেন পয়েন্ট বা জিরো প্রফিট পয়েন্ট বলতে কি বুঝি সেটি আমরা প্রথমে জানব। যে বিন্দুতে মোট আয় অর্থাৎ টিআর রেখা মোট ব্যয় রেখাকে অর্থাৎ টিসি রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে ওঠে, সেই বিন্দুকেই ব্রেক ইভেন পয়েন্ট বলে। ব্রেক ইভেন পয়েন্টের মোট আয় ও মোট ব্যয় পরস্পর সমান হয়। তাহলে কি হলো, যে বিন্দুতে মোট আয় এবং মোট ব্যয় ছেদ করে, সেই ছেদবিন্দুটা কি হতে হবে, যে টিআর রেখা টিসি রেখাকে নিচ থেকে উপরের দিকে ছেদ করবে, অর্থাৎ মোট আয় রেখা মোট ব্যয় রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরে উঠে সেই বিন্দুতেই ব্রেক ইভেন পয়েন্ট তৈরি হয় বা জিরো প্রফিট পয়েন্ট তৈরি হয় এবং ওই বিন্দুতেই মোট আয় ও মোট ব্যয় পরস্পর সমান হয়। অর্থাৎ আমরা যদি বলি যে টিআর ইজ ইকুয়াল টু
ইজ ইকুয়াল টু টিসি, যেখানে টিআর মাইনাস টিসি ইজ ইকুয়াল টু 0, ইকুয়াল টু প্রফিট ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ শূন্য মুনাফা। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখি যে এখানে টিআর ইজ ইকুয়াল টু টিসি, অর্থাৎ মোট আয় এবং মোট ব্যয় সমান হবে, মোট আয় এবং মোট ব্যয় সমান, যেখানে টিআর মাইনাস টিসি হলে ইজ ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ মুনাফা 0 হবে। আমরা জানি যে টিআর এবং টিসির ব্যবধানই মুনাফা তৈরি হয়। যদি টিআর এবং টিসির ব্যবধান যদি 0 হয়, তাহলে এখানে মুনাফার পরিমাণও 0 হবে। তাই এই ব্রেক ইভেন পয়েন্টকে আবার 0 মুনাফা বিন্দু বা জিরো প্রফিট পয়েন্টও বলা হয়। ব্রেক ইভেন পয়েন্টের পূর্বে কি হবে, যে টিআর স্মলার দেন টিসি। আমরা বলি যে এই যে ব্রেক ইভেন পয়েন্ট, এই ব্রেক ইভেন পয়েন্টের পূর্বে, এই ব্রেক ইভেন পয়েন্টের পূর্বে কি হবে, টিআর স্মলার দেন টিসি হবে, এবং এই পরে যদি বলি ব্রেক ইভেন্টের পরে কি হবে, ব্রেক ইভেন্ট বিন্দুর পরে হবে টিআর গ্রেটার দেন টিসি। আমরা এই অবস্থাটি দেখতে পাই যে ব্রেক ইভেন্ট পয়েন্ট যে বিন্দুতে হবে তার পূর্বে টিআর স্মলার দেন টিসি হবে, এবং পরে অর্থাৎ ব্রেক ইভেন্ট বিন্দুর পরে টিআর গ্রেটার দেন টিসি হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এই বিষয়টিকে একটি চিত্রের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করব। আমরা ভূমি অক্ষে ও এক্স এবং লম্ব অক্ষে ও ওয়াই ধরে নিলাম, এবং ভূমি অক্ষে ও এক্স অক্ষে আমরা ধরলাম উৎপাদনের পরিমাণ, উৎপাদনের পরিমাণ, আর ও ওয়াই অক্ষে আমরা ধরলাম, আমরা এটি ক্যাপিটাল লেটার নিব, ও ওয়াই অক্ষে আমরা ধরলাম আয় ও ব্যয়, আয় ও খরচ। এটি হচ্ছে টিআর রেখা। তারপর আমরা এখন আঁকবো টিসি রেখা। এই ই বিন্দু হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট, ব্রেক ইভেন পয়েন্ট। প্রিয় শিক্ষার্থী, আমরা এই বোর্ডে একটি চিত্র অঙ্কন করলাম। চিত্রে আমরা ভূমি অক্ষে অর্থাৎ ও এক্স অক্ষে আমরা উৎপাদনের পরিমাণ ধরলাম, এবং ও ওয়াই অক্ষে আমরা আয় ও ব্যয় ধরলাম। তারপরে আমরা এখানে দুটি রেখা অঙ্কন করলাম, একটি হচ্ছে টিআর, যেটি 0 থেকে উঠে ক্রমহ্রাসমান আকারে বৃদ্ধি পেয়ে পরবর্তীতে একটি নির্দিষ্ট পর্যায়ের পর সেটি আবার নিচের দিকে নেমে আসে, অর্থাৎ টিআর মানে মোট আয় রেখা। তারপরে আরেকটি রেখা অঙ্কন করলাম মূল বিন্দু থেকে একটু উপরে, অর্থাৎ টিসি রেখা, ক্রমহ্রাসমান আকারে হয়ে তারপরে নিচের দিকে নেমে তারপরে সেটি আবার ক্রমবর্ধমান হয়ে উপরের দিকে উঠে গেছে।
আমরা এখানে দেখতে পাই যে এই অবস্থায় অর্থাৎ ই বিন্দুতে টিআর এবং টিসি পরস্পর সমান হয়েছে এবং সে বিন্দুতে কি দেখতে পাই যে টিআর রেখা টিসি রেখাকে নিচ থেকে উপরের দিকে ছেদ করে উঠেছে। আমরা দুই জায়গায় দেখতে পাই টিআর এবং টিসি স্পর্শ করেছে, পরস্পরকে ছেদ করেছে, কিন্তু ই বিন্দুতে আমরা দেখতে পাই যে টিআর রেখা টিসি রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে উঠেছে, যেখানে বলা হয়েছে যে এই বিন্দুতেই বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট বা জিরো প্রফিট পয়েন্ট। আমরা দ্বিতীয় যে জায়গায় আমরা দেখতে পাই যে টিআরটিসি পরস্পর সমান হয়েছে বা একে অপরকে ছেদ করছে, সে বিন্দুতে কিন্তু আমরা দেখি যে টিসি রেখা টিআর রেখাকে নিচের দিক থেকেও ছেদ করে উপরের দিকে উঠেছে, কিন্তু আমরা কেবলমাত্র ই বিন্দুতেই দেখতে পাই যে এখানে টিআর রেখা টিসি রেখাকে অর্থাৎ মোট আয় রেখা, আমাদের সমচ্ছেদ বিন্দু বা ব্রেক ইভেন পয়েন্টের যে প্রথম কথাটি হচ্ছে যে মোট আয় রেখা মোট ব্যয় রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে উঠবে এবং সেই অবস্থায় কি হবে, ব্রেক ইভেন পয়েন্ট তৈরি হবে, অর্থাৎ সেই পয়েন্টটি বলা হবে জিরো প্রফিট পয়েন্ট। প্রিয় শিক্ষার্থী, এই চিত্রের মাধ্যমে আমাদের এই বিষয়টি তোমরা আশা করি যে ভালোভাবে বুঝতে পারবে বা তোমাদের কাছে বিষয়টি পরিষ্কার হবে যে টিআর এবং টিসি রেখা মোট আয় এবং মোট ব্যয় রেখা। চিত্রে আমরা জানি যে টিআর হচ্ছে মোট আয়, টিসি হচ্ছে মোট ব্যয়। তো টিআর এবং টিসি রেখার মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে ব্রেক ইভেন পয়েন্ট তৈরি হয় বা জিরো প্রফিট পয়েন্ট তৈরি হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে এই যে ই বিন্দুতে আমরা দেখতে পাই যে ই বিন্দুতে টিআর ইজ ইকুয়াল টু টিসি, টিআর ইজ ইকুয়াল টু টিসি, যেখানে টিআর মাইনাস টিসি সমান সমান জিরো। সুতরাং এই টিআর ইজ ইকুয়াল টু টিসি হওয়াতে ই বিন্দুতে ব্রেক ইভেন পয়েন্ট তৈরি হয়েছে, কারণ ই বিন্দুতে আমরা দেখি যে টিআর ইজ ইকুয়াল টু টিসি এবং টিআর মাইনাস টিসি ইজ ইকুয়াল টু জিরো। দ্বিতীয় যে কথাটি বলা হয়েছে যে মোট আয় রেখা অর্থাৎ টিআর রেখা টিসি রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরে উঠবে, অর্থাৎ এই যে টিআর রেখা, এই টিআর রেখাটি টিসি রেখাকে নিচ থেকে ছেদ করে উপরের দিকে উঠেছে, অর্থাৎ দুটি শর্তই পালিত হয়েছে, যেখানে ই বিন্দুতে আমরা দেখতে পাই যে টিআর ইজ ইকুয়াল টু টিসি অর্থাৎ টিআর মাইনাস টিসি ইজ ইকুয়াল টু জিরো হয়েছে এবং এই টিআর রেখা টিসি রেখাকে নিচ থেকে ছেদ করে উপরের দিকে উঠেছে। সুতরাং ই বিন্দুই হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে প্রোডিউসার সারপ্লাস অর্থাৎ উৎপাদকের উদ্বৃত্ত। সুতরাং আমরা জানি কনজিউমার বিহেভিয়ারে আমরা দেখেছিলাম যে ভোক্তার উদ্বৃত্ত কি, সে বিষয়টি তোমরা জানো। এখন আমরা আলোচনা করব উৎপাদকের উদ্বৃত্ত অর্থাৎ প্রোডিউসার সারপ্লাস। তো উৎপাদকের উদ্বৃত্ত কি? উৎপাদকের উদ্বৃত্ত উৎপাদকের উদ্বৃত্ত বলতে আমরা কি বুঝি? প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে একজন উৎপাদনকারী যখন উৎপাদন করতে যান তখন তাকে কিছু প্রাথমিক কাজ সম্পূর্ণ করতে হয়। আমরা জানি উৎপাদকের মোট আয় হতে যখন মোট পরিবর্তনশীল ব্যয়
আমরা প্রাথমিক কিছু কাজ যেটা বলছি যে প্রাথমিক কাজ বলতে তাকে কিছু স্থির খরচ বহন করতে হয়, এবং আমরা জানি যে উৎপাদন ক্ষেত্রে দুটি খরচ খুব গুরুত্বপূর্ণ, একটি স্থির খরচ আর একটি হচ্ছে পরিবর্তনশীল খরচ। অর্থাৎ আমরা যখনই বলি যে টিসি, এই টিসিতে একটি হচ্ছে টিএফসি আরেকটি হচ্ছে টিবিসি, এই দুটি সমন্বয়ে টিসি হয়। টিএফসি হচ্ছে টোটাল ফিক্সড কস্ট এবং টিবিসি হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট, অর্থাৎ মোট স্থির ব্যয় যোগ মোট পরিবর্তনশীল ব্যয়, এই দুটির সমন্বয়ে টিসি গঠিত হয়। তোমরা জানো যে আমরা যখন স্বল্পকালে উৎপাদন করতে যাই তখন আমাদের দুই ধরনের খরচ হয়, একটি হচ্ছে টিএফসি আর একটা হচ্ছে টিবিসি। তো টিবিসি কে বলা হয় মোট পরিবর্তনশীল খরচ। বলা হয় যে উৎপাদকের মোট আয় হতে মোট পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাই হচ্ছে উৎপাদকের উদ্বৃত্ত। অর্থাৎ একজন উৎপাদনকারী যে মোট আয় হয় সে মোট আয় থেকে যখন তার এই টিবিসি অর্থাৎ মোট পরিবর্তনশীল ব্যয় এটি যখন বাদ দেওয়া হয় তখন যে যে বিষয়টা বা অবশিষ্ট যা থাকে সেটি হচ্ছে উৎপাদকের উদ্বৃত্ত। প্রিয় শিক্ষার্থী, আমরা পূর্বেই বলেছি যে উৎপাদকের মোট আয় হতে মোট পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাই উৎপাদকের উদ্বৃত্ত। প্রিয় শিক্ষার্থী, একটি বাজার দামে ফার্মের বিক্রিত সকল একক উৎপাদন বিক্রি হওয়ায় এবং উৎপাদকের শেষ একক ছাড়া সকল এককের প্রান্তিক ব্যয় বাজার দামের চেয়ে কম হওয়ায় উৎপাদকের উদ্বৃত্তের সৃষ্টি হয়। একটু খেয়াল করে শুনবে যে বলা হয়েছে একটি বাজার দামে ফার্মের বিক্রিত সকল একক উৎপাদন বিক্রয় হওয়ায় এবং উৎপাদকের শেষ একক ছাড়া সকল এককের প্রান্তিক ব্যয় বাজার যে দাম সে বাজার দামের চেয়ে কম হওয়ায় উৎপাদকের উদ্বৃত্তের সৃষ্টি হয়। অর্থাৎ প্রান্তিক দামটি কি বাজার দামের চেয়ে কম হওয়ায় উৎপাদকের উদ্বৃত্তের সৃষ্টি হয়। কোন একটি উৎপাদন স্তরে মোট পরিবর্তনশীল ব্যয় হচ্ছে ওই উৎপাদন স্তর পর্যন্ত যোগান রেখার নিচের অংশের ক্ষেত্রফল, যা মূলত অতিরিক্ত এক একক উৎপাদনের ব্যয় অর্থাৎ প্রান্তিক ব্যয়গুলির সমষ্টি। সুতরাং উৎপাদকের উদ্বৃত্ত হচ্ছে যোগান রেখা ও বাজার দাম রেখার মধ্যকার যে ক্ষেত্রফলটি সেটি হচ্ছে উৎপাদকের উদ্বৃত্ত। বিষয়টি আরো পরিষ্কার করার জন্য তোমাদেরকে একটি চিত্রের মাধ্যমে বিষয়টি আমরা উপস্থাপন করব। তো চলো আমরা চিত্রটি দেখি। প্রিয় শিক্ষার্থী, আমরা বড় একটি চিত্র অঙ্কন করলাম। সেখানে আমরা ভূমি অক্ষে অর্থাৎ ও এক্স অক্ষে আমরা চাহিদা ও যোগানের পরিমাণ দেখানো হলো। তারপরে ও ওয়াই অক্ষে আমরা দেখাইছি দাম, অর্থাৎ লম্ব অক্ষে দাম এবং ভূমি অক্ষে চাহিদা ও যোগানের পরিমাণ দেখানো হলো। সেখানে আমরা
ডি একটি চাহিদা রেখা এবং এস একটি যোগান রেখা আমরা দেখতে পাই, এবং পি ডট একটি নির্দিষ্ট একটি দাম স্তর আমরা পাই, এবং কিউ ডট উৎপাদনের একক একটি ও কিউ ডট উৎপাদনের একটি পরিমাণ পাই। এই পি ডট দামে কিউ ডট উৎপাদন স্তরে আমরা দেখতে পাই যে ই বিন্দুতে একটি ভারসাম্য অর্জিত হয়েছে। সেই ভারসাম্য আমরা দেখতে পাই যে সাপ্লাই এবং ডিমান্ড কার্ভ অর্থাৎ চাহিদা এবং যোগান রেখা পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে ই বিন্দুতে ছেদ করেছে, এই ছেদ বিন্দুতে আমরা দেখতে পাই যে একটি ভারসাম্য অর্জিত হয়েছে। চিত্রে ও এক্স অক্ষে যোগানের পরিমাণ এবং ও ওয়াই অক্ষে দাম ধরা হয়েছে। সেখানে আমরা দেখতে পাই যে এস হচ্ছে যোগান রেখা এবং ডি হচ্ছে চাহিদা রেখা, পি ডট হচ্ছে বাজার দাম রেখা। যদি বাজার ভারসাম্য ই বিন্দুতে অর্জিত হয় তবে ভারসাম্য দাম ও পি ডট এবং বিক্রয়ের পরিমাণ ও কিউ ডট, অতএব ও কিউ ডট পরিমাণ বিক্রয় হতে, এই যে ও কিউ ডট পরিমাণ বিক্রয় হতে মোট আয় আমরা এখন দেখাবো মোট আয়। মোট আয় কি? মোট আয় হচ্ছে ও পি ডট দামে পরিমাণ হচ্ছে ও কিউ ডট। সুতরাং বাজার দামকে যখন আমি পরিমাণ দ্বারা গুণ দেব তখনই আমি আয় পেয়ে যাব। সেখানে মোট আয় হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে ও পি ডট ই কিউ ডট এটি হচ্ছে আমার মোট আয়। এখন আমি মোট পরিবর্তনশীল ব্যয় দেখব। আমার মোট পরিবর্তনশীল ব্যয় কত? মোট পরিবর্তনশীল ব্যয়, মোট পরিবর্তনশীল ব্যয় আমরা দেখতে পাই যে ক্ষেত্রফল ও এ ই কিউ ডট, এই হচ্ছে আমার মোট পরিবর্তনশীল ব্যয়। প্রিয় শিক্ষার্থী, আমরা এই চিত্রটি থেকে মোট আয় দেখাচ্ছি যে ও পি ডট দামে যখন ও কিউ ডট পরিমাণ পণ্য আমরা বিক্রয় করব, সেখানে আমি মোট আয় পাই ও পি ডট ইন্টু ও কিউ ডট সমান ক্ষেত্রফল ও পি ডট ই কিউ ডট, অর্থাৎ এখান থেকে এই পরিমাণ হচ্ছে আমার মোট আয়। তারপরে বলা হয়েছে মোট পরিবর্তনশীল ব্যয়। মোট পরিবর্তনশীল ব্যয় আমরা পাই ও এ ই কিউ ডট, এই হচ্ছে আমার মোট পরিবর্তনশীল ব্যয়। স্বাভাবিকভাবে আমরা এখন মোট আয় থেকে যখন আমরা মোট পরিবর্তনশীল ব্যয় বাদ দিব তখনই আমরা পেয়ে যাব উৎপাদকের উদ্বৃত্ত অর্থাৎ প্রোডিউসার সারপ্লাস, যেটাকে আমরা বলা হচ্ছে উৎপাদকের মোট আয় হতে মোট পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাই হচ্ছে উৎপাদকের উদ্বৃত্ত। তাহলে আমি উৎপাদকের মোট আয় হচ্ছে ক্ষেত্রফল ও পি ডট ই কিউ ডট মাইনাস ক্ষেত্রফল ও এ ই কিউ ডট, আমি পেয়ে যাব কি, যখন আমি মোট আয় থেকে মোট পরিবর্তনশীল ব্যয় বাদ দিব তখন আমি পেয়ে যাব ক্ষেত্রফল ত্রিভুজ, একটা ত্রিভুজ পাবো এ পি ডট এবং ই। আমরা ক্ষেত্র ত্রিভুজটি কি পাবো? এ পি ডট ই। আমরা এই ত্রিভুজটি আমরা পাবো, অর্থাৎ এ পি ডট ই, এটি হচ্ছে আমাদের উৎপাদকের উদ্বৃত্ত। তাহলে এই উৎপাদকের উদ্বৃত্তের যেই অংশটুকু আছে সেই অংশটুকু আমরা একটু গাঢ় করে দেব,
যাতে বোঝার সুবিধার জন্য। এটি হচ্ছে আবার উৎপাদকের উদ্বৃত্ত। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই এই বিষয়টা ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে যে কিভাবে ভোক্তার উৎপাদকের উদ্বৃত্ত আমরা বের করব। যে উৎপাদকের মোট আয় হতে মোট পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তা হচ্ছে উৎপাদকের উদ্বৃত্ত। আমরা একটি চিত্র অঙ্কন করলাম, সেই চিত্রের মাধ্যমে আমরা দেখালাম যে ফার্ম কিভাবে মোট আয় বের করে। মোট আয় কিভাবে তৈরি হয়, যে মোট বিক্রয়ের পরিমাণকে আমরা বাজার দাম দিয়ে যখন গুণ দেব তখন আমরা পাবো মোট আয়, এবং সেখান থেকে আমরা মোট পরিবর্তনশীল ব্যয় পাবো। সেই মোট আয় থেকে মোট পরিবর্তনশীল ব্যয় যখন আমরা বাদ দেব তখনই আমরা পাবো ভোক্তা উৎপাদকের উদ্বৃত্ত। এটি হচ্ছে আমার উৎপাদকের উদ্বৃত্ত। উৎপাদকের উদ্বৃত্ত। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের কাছে বিষয়টি ক্লিয়ার হয়েছে যে কিভাবে আমরা উৎপাদকের উদ্বৃত্ত বের করব। উৎপাদকের এই উদ্বৃত্তটি বের করার জন্য আমরা গাণিতিকভাবেও কিছু সূত্র প্রয়োগ করতে পারি। তো আশা করি তোমরা বিষয়গুলো বাসায় বা বাড়িতে একটু অনুশীলন করবে, তাহলেই তোমাদের কাছে বিষয়টি আরো ক্লিয়ার হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম তোমাদের সাথে সেই বিষয়গুলো আরেকবার একটু মনে করে দেওয়ার চেষ্টা করব। যে আমরা প্রথমে আজকে আলোচনা করলাম যে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। কিভাবে একটি ফার্ম ব্রেক ইভেন পয়েন্টে অবস্থান করে বা ব্রেক ইভেন পয়েন্ট কোথায় পাওয়া যায় সেই বিষয়টি আমরা তোমাদের সাথে আলোচনা করলাম। সামারি যদি বলা হয় যে ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে যেখানে মোট আয় রেখা মোট ব্যয় রেখা পরস্পর ছেদ করবে, এবং ছেদ বিন্দুতে মোট আয় রেখা মোট ব্যয় রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে উঠবে। সেই বিন্দুতেই কি হবে, ব্রেক ইভেন পয়েন্ট হবে বা সমচ্ছেদ বিন্দু, যেটাকে বলা হয় নো প্রফিট পয়েন্ট। কেননা উক্ত বিন্দুতেই টিআর ইজ ইকুয়াল টু টিসি হয় এবং টিআর মাইনাস টিসি ইজ ইকুয়াল টু 0 হয় বা 0 হয়। টিআর থেকে টিসি বাদ দিলে যে ফলটা আসে সেটা হচ্ছে 0। সেই বিন্দুতে আমরা বলি যে এটি হচ্ছে একটি ব্রেক ইভেন পয়েন্ট বা জিরো প্রফিট পয়েন্ট। পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে তোমাদের সাথে আলোচনা করেছি, প্রোডিউসার সারপ্লাস অর্থাৎ উৎপাদকের উদ্বৃত্ত। যে উৎপাদকের উদ্বৃত্তটা কিভাবে আমরা বলছি, যে যখন একটি ফার্ম তার উৎপাদিত পণ্য বাজারে বিক্রি করে যে মোট আয় লাভ করে, সেই মোট আয় থেকে যখন ফার্ম তার পরিবর্তনশীল ব্যয় অর্থাৎ উৎপাদন করার জন্য যে দুইটি ব্যয় হয়, একটি হচ্ছে স্থির খরচ, স্থির ব্যয়, আরেকটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। তো সেই মোট আয় থেকে যখন ফার্ম মোট পরিবর্তনশীল ব্যয় বাদ দেয় এবং বাদ দেওয়ার পরে যা অবশিষ্ট থাকে সেটি হচ্ছে উৎপাদকের উদ্বৃত্ত বা প্রোডিউসার সারপ্লাস। আমরা সেটি চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে যে কিভাবে আমরা মোট আয় থেকে কিভাবে আমরা পরিবর্তনশীল খরচ বাদ দিব এবং সেখানে আমরা উৎপাদকের উদ্বৃত্ত বের করব। আশা করি বিষয়গুলো তোমরা খুব মনোযোগ সহকারে দেখেছো এবং বিষয়গুলো শুনেছো আশা করি, এবং বাসায় তোমরা এগুলো একটু ভালো করে অনুসরণ করলে এখান থেকে আরো ভালো কিছু তোমরা শিখতে পারবে এবং জানতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাস এখানেই শেষ করব। সবাই ভালো থাকো এবং সবার সুস্বাস্থ্য কামনা করছি। আশা করি এই করোনাকালীন সময়ে তোমরা সবাই নিরাপদে থাকবে, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবে এবং বাড়ির বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। যতদিন পর্যন্ত আমাদের ভ্যাকসিন দেশে না আসছে ততদিন পর্যন্ত অবশ্যই আমাদেরকে এই বৈশ্বিক যে একটি মহামারী, সারা পৃথিবীব্যাপী যে মহামারী, সেই মহামারী থেকে বাঁচার জন্য অবশ্যই নিজে নিরাপদে থাকবো, অন্যকে নিরাপদে রাখবো।
তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। সকলেরই সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।